শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা গত 5ই জুলাই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী ক্লাস শুরু হয়ে গেছে। আমি আশা করছি তোমরা সবাই নিয়মিত ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছো। ইতিমধ্যে তোমাদের সাথে আমার বার্ষিকের 2টি ক্লাস হয়ে গেছে, এটি 3য় নাম্বার ক্লাস। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে, তোমরা জানো যে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টমী 4টি অধ্যায় রয়েছে আমাদের বার্ষিকের সিলেবাসে। সেখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা 2টি বা 3টি করে প্রথম পাঠটি আলোচনা করা এবং 2 থেকে 3টি আমরা সৃজনশীল প্রশ্ন এইভাবে ক্রমান্বয়ে আলোচনা করে যাব। কেমন, বুঝতে পেরেছ? তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা সপ্তম শ্রেণীর হিন্দু ধর্ম নৈতিক শিক্ষার 6ষ্ঠ অধ্যায়ে প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। হ্যাঁ, আলোচনা করছি এই জন্যই যে তোমাদেরকে আমি ক্লাসে যেভাবে বলে থাকি যে প্রথম অধ্যায়টিকে ভালো করে দেখে নিয়ে সেখানে নিচে আন্ডারলাইন করে সেখান থেকে যেন প্রশ্ন তৈরি করার জন্য আমি তোমাদেরকে বলেছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ওখান থেকে কি দিতে বলেছি? আন্ডারলাইন করতে বলেছি, যেটিকে তোমার প্রশ্ন মনে হয়। ওই প্রশ্নটির নিচে যদি আমি আন্ডারলাইন করে পুরো চ্যাপ্টারটি ভালো করে আমি রপ্ত করি বা পড়ার চেষ্টা করি, তাহলে সেখান থেকে আমি আমার প্রশ্নের উত্তরগুলো খুব সহজ করে বের করে নিতে পারবো। এভাবেই আমরা করে এসেছি। আমরা বেশ কিছু সৃজনশীল প্রশ্ন মিড টার্ম পরীক্ষার আগেও করেছি। পঞ্চম অধ্যায়েও আমি তোমাদের সাথে বেশ কয়েকটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করেছি। আজকে তারই ধারাবাহিকতায় এখানে ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা এই অধ্যায়টি থেকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন তোমাদের জন্য প্রস্তুত করেছি। তোমরা একটু করে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো ধর্মীয় উপাখ্যানে নৈতিক শিক্ষা অধ্যায়ের এই প্রশ্নটি। সুমনের মনটি অনেক সুন্দর, অর্থাৎ সুমনের মন ভালো, ছেলেটির মনটি অনেক ভালো, সে সবার সাথে ভালো ব্যবহার করে, সুন্দর ব্যবহার করে। সব বন্ধুরা, শুধু বন্ধুরা নয়, তার বাবা মা ছাড়াও তার পরিবারের সবাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তার বড় ছোট সবাই তাকে খুব ভালোবাসে। সবাই তার এই সুন্দর চরিত্র গঠন, অর্থাৎ এই যে সবার সাথে হাসি মুখে কথা বলা, এই সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, সে কোথা থেকে শিখেছে বা এটার জন্য কি বিশেষ কোনো শিক্ষা পেয়েছে কিনা, এটি যখন তার কাছে জানতে চায় তখন সে কি বলে? সেটি তার বাবা মায়ের কাছে পেয়েছে। অর্থাৎ এই শিক্ষাটা সে কোথায় পেয়েছে? পরিবারে পেয়েছে। আমরা যে ছোট মানুষ, তোমরা ছোট মানুষ, আমরা প্রথমে আমাদের জন্মগ্রহণ হওয়ার পর আমাদের প্রথম বিদ্যালয়টা হয় কিন্তু আমাদের পরিবার। আমরা ছোট ছোট আদো বলে বাবা মা আমাদেরকে কথা শেখায় না? ধরতে শেখায়, পড়ে গেলে উঠতে শেখায়, হাঁটতে শেখায়, ছোট ছোট করে না? তাহলে ছোট্ট এই শিক্ষার জায়গাটা প্রথমেই শুরু হয় কিন্তু আমাদের পরিবার থেকে। সেই কথাটাই এখানে আলোচনা হয়েছে। সুমনের মনটা অনেক ভালো, সে সবার সাথে অনেক হাসি খুশি আনন্দ নিয়ে কথা বলে, কারোর সাথে দুর্ব্যবহার করে না। এই জন্য তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বড় ছোট সবাই তাকে অনেক পছন্দ করে। এখন অন্য বন্ধুরা তখন তাকে জিজ্ঞেস করে সে এইভাবে কিভাবে সে নিজেকে এইভাবে গড়ে তুলছে। সে বলছে এই শিক্ষাটা সে কোথায় পেয়েছে? সে পরিবারের কাছেই পেয়েছে। তার বাবা মারাও তার সাথে এইভাবে আচরণ করেন বলেই সে এভাবে করে নিজেকে গড়ে তুলছে। কেমন? এবার খেয়াল করে দেখো, সুমনের মনটি অনেক সুন্দর, সে সবার সাথে ভালো ব্যবহার করে, সব বন্ধুরা তাই তাকে অনেক ভালোবাসে। সবাই তার সুন্দর চরিত্রের গঠন জানতে চাইলে সে বাবা মায়ের কাছ থেকে প্রাপ্ত বলে জানায়। অর্থাৎ এই বিষয়গুলো সে কোত্থেকে পেয়েছে? বাবা মায়ের কাছে পেয়েছে। এখন এখানে প্রথম প্রশ্নটি দেখো, ত্যাগ কাকে বলে? ত্যাগ, ভোগ করা আর ত্যাগ করা। ভোগ মানে হচ্ছে যা আমি নিজে গ্রহণ করি, ত্যাগ মানে হচ্ছে যা আমি কি করি? ছেড়ে দিই। এখানে ত্যাগ মানে হচ্ছে নিজের ভোগ বা সুখের ইচ্ছা কি করাকে? পরিহার করাকে। নিজের ভোগ বা সুখের যে ইচ্ছা সেটি ত্যাগ করা, সেটিকে পরিহার করা, অর্থাৎ নিজে গ্রহণ না করাটাকে কি বলা হয়? ত্যাগ বলা হয়। সমাজে সহনশীলতা প্রয়োজন কেন? এটি বুঝিয়ে লিখতে বলেছে। সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য সমাজে সহনশীলতা প্রয়োজন। সমাজে কি প্রতিষ্ঠার জন্য? শান্তি প্রতিষ্ঠার জন্য। শুধুমাত্র যদি আমি আমার স্বার্থ নিয়ে ভাবি, সেক্ষেত্রে কখনো একটি সমাজ সুন্দরভাবে গড়ে উঠতে পারে না। একটি সমাজকে সুন্দরভাবে গড়ে তুলতে গেলে সেখানে আমাদের মধ্যে সহনশীলতাটা, আবার অপরকে সহজভাবে মেনে নেওয়ার ক্ষমতাটা, অপরের সুখ দুঃখ দেখাটা, অপরের আনন্দ কষ্টটা দেখা, সমাজে এই সহনশীলতাটা যদি না থাকে, একটা সমাজ সুন্দরভাবে কখনো কি করতে পারে না? পরিচালিত হতে পারে না। সহনশীলতা বলতে একে অপরের প্রতি শান্তিপূর্ণ মনোভাব। সহনশীলতা বলতে বোঝায় একে অপরের প্রতি শান্তিপূর্ণ মনোভাব রাখাটাকে আমরা সহনশীলতা বলছি। কেউ কোনো ভুল বা অন্যায় করলে তার প্রতি সহনশীল হতে হয়। তাকে ভালোভাবে বোঝাতে হবে যে সে এই কাজটি কি করছে? ভুল করছে।
সাথে সাথে তার প্রতি রাগান্বিত হওয়া নয়। সে যে ভুল করলে তাকে সেই জিনিসটি আমাদের বোঝাতে হবে সুন্দরভাবে। যদি সেই মানুষটি সেই ভুলটি বুঝতে পারে, তাহলে সে পরবর্তীতে সেই ভুলটি আর কখনো কি করবে না। যে কাজটি করেছে সেটি অন্যায় বা ভুল, তাহলে সে পুনরায় আর সেই কাজটি করবে না। পরস্পরের প্রতি সহযোগিতার যে মনোভাব, একে অপরের প্রতি সহযোগিতা করার যে মনোভাব, সেই মনোভাবটিকেই বলা হয় কি সহনশীলতা। উদ্দীপকের সুমনের চরিত্র থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? এখানে সুমনকে দেখলাম, তো সুমনের এই আচরণটা দেখে তোমার মনে 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 একটা সুমনের চরিত্র তোমার মধ্যে ফুটে উঠেছে। আমরা প্রত্যেকটা মানুষ চাই আমাকে মানুষ ভালো জানুক, আমাকে মানুষ সত্যবাদী জানুক, আমাকে সবাই কি করুক, সমাজের মধ্যে সবাই আমাকে উদাহরণ দিক, এই ছেলেটি ভালো, এই ছেলেটির এই কাজটি ভালো, এই ছেলেটির আচরণ ভালো, এই ছেলেটি সবার সাথে সুন্দর করে কথা বলে, এই ছেলেটি সত্য কথা বলে, এই ছেলেটি মানুষের উপকার করে। এই যে সমাজের কাছে নিজেকে একটা বিশেষ অবস্থানে দাঁড় করাতে পারা, আমরা প্রত্যেকে চাই সেভাবে নিজেকে গড়ে তুলতে। তো সেক্ষেত্রে আমাদের কাছে একটা আইডল হতে পারে সুমন। কেমন? সে সবার সাথে সুন্দর করে কথা বলে, সবার সাথে ভালো আচরণ করে, এই জন্য সবাই তাকে অনেক পছন্দ করে। কেমন? আচ্ছা, এখন উদ্দীপকের সুমনের চরিত্রে পরিবারের গুরুত্ব অনেক বেশি। এই চরিত্র থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? উদ্দীপকের সুমনের চরিত্রে পরিবারের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। তার থেকে আমরা সৎভাবে যে জীবন যাপন করা, সুন্দরভাবে কথা বলা, হ্যাঁ, এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি। উদ্দীপকের সুমন একজন সৎ মানুষ। কেমন? সে সবসময় সৎ জীবন পরিচালনা করে, সবার সাথে হেসে কথা বলে, কারোর সাথে দুর্ব্যবহার করে না, কারোর সাথে খারাপ আচরণ করে না। কেমন? সবসময় সত্য কথা বলে, ভুল হলে তা স্বীকার করে নেয়। তার এই যে জিনিসগুলো সে নিজের মধ্যে গঠন করেছে, এগুলো সে বাবা মায়ের কাছ থেকে পেয়েছে, পরিবারে তারা এগুলো প্র্যাকটিস করে বা পরিবারে এগুলো তারা চর্চা করে। তাহলে এই যে সুমনের চরিত্রের যে সুন্দর জায়গাগুলো, এগুলো আমরা কি করতে পারি? সবার সাথে সুন্দর করে কথা বলতে পারি, সত্য কথা বলতে পারি, মানুষকে বিপদে সহায়তা করতে পারি, মানুষকে সাহায্য করতে পারি, কারোর সাথে দুর্ব্যবহার না করতে পারি, কাউকে কঠোরভাবে কোনো কথা না বলতে পারি, কাউকে ক্ষমা করে দিতে পারি। এই চরিত্রগুলো আমরা নিজেদের মধ্যে কি করে নিতে পারি? আস্তে আস্তে গঠন করে নিতে পারি। কার চরিত্রে? উদ্দীপকের। তাইলে আমরা কথাটা সাজাবো উদ্দীপকের সুমনের চরিত্র থেকে নিম্নলিখিত জিনিসগুলো আমরা শিক্ষা নিতে পারি। সুমনের চরিত্রটি গঠন হয়েছে তার পরিবারের চর্চার কারণে। সুমন কারোর সাথে খারাপ ব্যবহার করে না, সুমন সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করে, কারোর সাথে দুর্ব্যবহার করে না, সুমন সত্য কথা বলে, সুমন সবার সাথে হাসি মুখে কথা বলে, সুমন মানুষকে কি করে? উপকার করার চেষ্টা করে তার জায়গা থেকে। তাহলে এই যে চরিত্রের জায়গাগুলো, আমিও আমার চরিত্রে এই জিনিসগুলো কি ব্যবহার করার চেষ্টা করব। আমি কারোর সাথে মিথ্যে কথা বলবো না, সত্য কথা বলবো, সবার সাথে সুন্দরভাবে ব্যবহার করব, সবার সাথে সৎ আচরণ করব, কারোর প্রতি কোনো খারাপ বিদ্বেষ মনোভাব আমার মধ্যে পোষণ করব না। এগুলো না করলে ওই সুমনের চরিত্রের কাছ থেকে যে জিনিসগুলো আমি জানলাম, এগুলো এই শিক্ষাটা আমি আমার জীবনে কি করতে পারি? ব্যবহার করতে পারি। পরিবারই মানুষের প্রকৃত বিদ্যালয় উক্তিটি বিশ্লেষণ করো। হ্যাঁ, আমরা সবাই জানি যে পরিবারই মানুষের প্রকৃত বিদ্যালয়, এই উক্তিটি যুক্তিসঙ্গত। এটা দিয়ে কিন্তু আমি আমার উত্তরখানা শুরু করব। কেমন? বলছে মানুষ একটি পরিবারে জন্মগ্রহণ করে, পরিবেশের চারপাশের পরিবেশের গুণাবলী মানুষ লক্ষ্য করে এবং সেগুলো প্রাকৃতিকভাবে অর্জন করে। তুমি যেই পরিবারে জন্মগ্রহণ করছো, সেই পরিবারের প্রাকৃতিক অবস্থা যেরকম, সবার আচার আচরণগুলো যেরকম, প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে যেভাবে ব্যবহার করে, যেভাবে একে অপরকে শ্রদ্ধা করে, সম্মান করে, ভক্তি করে অথবা রাগান্বিত হয়, এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমার আমার মধ্যে কি হয়? ইমপ্লিমেন্ট হয়। আমরা সেটিকে গ্রহণ করে ফেলি। যেই পরিবার সকলের প্রতি সকলের শ্রদ্ধা নিয়ে কথা বলে, সকলের প্রতি সকলের সম্মান নিয়ে কথা বলে, উচ্চস্বরে কথা বলে না, একে অপরের প্রতি সহনশীল থাকে, হ্যাঁ, সত্য কথা বলার চর্চা যেই পরিবারে থাকে, সেই সব পরিবারের সন্তানরাও কি হয়? আস্তে 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 সেই জিনিসটি তারা নিজেরাও অ্যাবজর্ব করতে পারে বা গ্রহণ করতে পারে এবং সেটি সে নিজের জীবনে সেটিকে ব্যবহার করে। তাহলে পরিবার সমাজের প্রথম স্তর। একটা বাচ্চা, একজন সন্তান একটা পরিবারে জন্মগ্রহণ করে। সেই পরিবারে জন্মগ্রহণ করার পর সেই পরিবারের যে পারিবারিক আচরণ, সেই পারিবারিক আচরণগুলো গ্রহণ করে কে? সেই সন্তানটি। পারিবারিক তাই সমাজের প্রথম স্তর। সৎ ও অসৎ সব দৃশ্যমান গুণাবলী মানুষ পরিবারের সদস্যদের কাছ থেকে শিক্ষা লাভ করে। পরিবারের কর্তা ব্যক্তি বা অন্য কেউ যদি সদ্গুণের অধিকারী হয়, সেই গুণে অন্যরাও গুণী হয়, আর সেই একই গুণটা সেই সন্তানটিও আস্তে আস্তে কি করতে থাকে? আস্তে আস্তে গ্রহণ করতে থাকে। আচ্ছা, কর্তা ব্যক্তি অর্থাৎ পরিবারে যিনি প্রধান, তার চরিত্র যদি খারাপ হয় বা তিনি যদি
বাজেভাবে কথা বলেন, তাহলে ওই উনার যে খারাপ আচরণগুলো এগুলো কিন্তু সেই সন্তানটার মধ্যে কি হয়, ইমপ্লিমেন্ট হয়। তিনি সেই সন্তানটাও কিন্তু সেভাবে মানুষের সাথে কি করতে থাকে, আচরণগুলো করতে থাকে। সেই জন্যই বলা হচ্ছে পরিবারই মানুষের প্রকৃত বিদ্যালয়। কারণ প্রথম দিন জন্মগ্রহণ করার পরেই সন্তানটা কথা বলতে বলতেই স্কুলে ভর্তি হয়ে যায় না, অনেকের সাথে মেশে না, সে প্রথম মেশে কিন্তু তার পরিবারের সাথে। আর সেই পরিবারের মানুষগুলোর সুন্দর আচরণগুলো সেই সন্তানটার মধ্যে কি হয়, ইমপ্লিমেন্ট হয়। সেই সন্তানটা সেই জিনিসগুলোকে গ্রহণ করে এবং তার ব্যক্তি জীবনে সে সেগুলোকে প্রকাশ করে। পরিবারে যদি কেউ মিথ্যে কথা না বলে, সেই সন্তানটিও কাউকে মিথ্যে কথা বলবে না। পরিবারের কেউ যদি একে অপরের প্রতি শ্রদ্ধা পোষণ না করে, সেই সন্তানটিও কারোর প্রতি শ্রদ্ধা পোষণ করবে না, কারণ সে মনে করে এটাই কি মানুষের সাধারণ বা সহজ আচরণ। আমার কথাগুলো কি বুঝতে পেরেছো? এই যে স্যার এতগুলো কথা বললাম, এতগুলো কথা না, তুমি তোমার মতো করে সাজিয়ে তোমার উত্তরটাকে তুমি সাজাতে পারো। আমি তোমাদেরকে আবারও বলছি, যখন সেই চ্যাপ্টারটির প্রত্যেকটি অংশকে তুমি সুন্দর করে লাইন বাই লাইন পড়বা, পড়ার পর সেখানে যেটিতে প্রশ্ন মনে করবা সেটির নিচে তুমি আন্ডারলাইন করবা, তাহলে প্রশ্নগুলো যদি তুমি পেয়ে যাও তাহলে উত্তরটি করতে তোমার পক্ষে সবচেয়ে বেশি সহজ হবে। আমরা ক্লাসে কথা বলার সময় আমরা যখন চ্যাপ্টারগুলো আলোচনা করতাম, তার নিচেই তোমরা কারণ দিয়ে আন্ডারলাইন করার ব্যাপারে তোমাদের প্রতি আমার নির্দেশনা ছিল এবং তুমি সেটি ফলো করেছো। এবং তুমি জানবা যে যদি তুমি এভাবে আন্ডারলাইন করে প্রত্যেকটা অংশকে এভাবে আন্ডারলাইন করে করে যাও, তাহলে পুরো চ্যাপ্টারটি আলোচনার পর তুমি দেখবে এটি তোমার কাছে এটি গল্পের মতো, হ্যাঁ, তোমার কাছে উপস্থাপিত হয়েছে। আর যেই মানুষটি অনেক বেশি প্রশ্ন করতে পারে, আমি তো তোমাকে বারবার বলছি, যে মানুষটি অনেক বেশি প্রশ্ন করতে পারে সে সবার চাইতে বেশি সহজে উত্তর দিতে পারে, বলেছি না আমি ক্লাসে? তাহলে তোমরা যেটি চেষ্টা করবে, চ্যাপ্টারটি প্রত্যেকটি লাইনকে ভালোভাবে পড়বে, তার নিচে আন্ডারলাইন করবে এবং সেই প্রশ্নটির উত্তর নিজে দেওয়ার চেষ্টা করবে। এভাবে যদি তুমি চর্চা করো তাহলে যে কোনো বিষয় তোমার কাছে অনেক সহজভাবে উপস্থাপিত হবে। আজকে আমরা ষষ্ঠ অধ্যায়ের ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষা অধ্যায়টার প্রথম অংশটা নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা বইটির মূল অধ্যায়গুলোর বিষয়গুলো নিয়ে কথা বলবো। আরো নতুন করে সৃজনশীল প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন আমরা এখান থেকে করব। কেমন? তোমরা এই চ্যাপ্টার নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমাদের নিচে অ্যাড কমেন্টের মধ্যে যে অপশনটি আছে সেখানে তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। তোমাদের সাথে আমি এখানে আলোচনা করছি, এখানে তোমাদের সাথে এই ক্লাসে আমিও অংশগ্রহণ করছি। যে কোনো সময় যে কোনো প্রশ্ন তুমি টেলিফোন, তোমাদের কাছে ডায়েরিতে আমাদের শিক্ষকদের নাম্বার আছে, যে বিষয়েরই দরকার সেই বিষয় শিক্ষককে তুমি যদি প্রশ্ন করো, সেই বিষয় শিক্ষক তোমাকে তোমার সেই প্রশ্নটির উত্তর দিয়ে দেবেন। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।